ইউজ করি, কিন্তু আমরা ওই যে অপটিক্যাল ফাইবারে আসলে হচ্ছে আমরা সিগন্যাল পাস করি, বুঝতে পারছো? যে এই যে আমরা ধরো ইন্টারনেটে অনেকেই কিন্তু, এটা অবশ্য এখন না, অনেক কয়েক বছর আগে, অনেক কয়েক বছর আগে থেকে ওই যে অপটিক্যাল ফাইবারের লাইন নেয় কিন্তু অনেকে, বুঝছো? ওইটার আবার একটু কস্ট বেশি, কিন্তু একটা সুবিধা আছে যে তোমার ওইখান দিয়ে হচ্ছে তোমার স্পিডটা ভালো পাওয়া যায়, ব্যান্ডউইথ ভালো পাওয়া যায়, বুঝতে পারছো? আর নর্মাল ওয়্যারে যে ব্যান্ডউইথ, আমরা কিন্তু অপটিক্যাল ফাইবারে ব্যান্ডউইথ বেশি পাই। এরকম বাট এরকম কিছু। কেন ভাইয়া ব্যান্ডউইথ জিনিসটা কি, আমি এটা বুঝি না। ব্যান্ডউইথ জিনিসটা হচ্ছে তোমার এটা যদি একটু সহজ করে তোমাকে বলি, এটা আসলে সিগন্যালের জিনিস, বুঝার কথাও না। ধরো এটা গ্রাফ ড্র করি তাইলে বুঝবা। আসলে ব্যান্ডউইথের ডেফিনেশনটা অত ইজি না আর কি। এটা যে কিভাবে বুঝাই, জাস্ট একটু, মানে এটা বুঝবা না আসলে, আমি তাও বুঝাচ্ছি। ধরো এটা হচ্ছে একটা সিগন্যাল, ঠিক আছে? লাইক হচ্ছে তোমার কিরকম সিগন্যাল হিসাবে দেখাবো, ধরো ধরো এরকম একটা সিগন্যাল। এমনি আমি একটা সিগন্যাল ড্র করলাম, টাইম ভার্সেস অ্যামপ্লিটিউড একটা সিগন্যাল, ঠিক আছে? তো ধরো আমি বললাম যে এটা একটা সার্টেন ভ্যালু, এই যে এতটুকুকে আমরা বলি ব্যান্ডউইথ আর কি, ঠিক আছে? সিগন্যালের একটা পোর্শনকে ব্যান্ডউইথ বলে, বুঝতে পারছো? পুরাটাকে না, একটা পোর্শনকে। এখন আছে ব্যান্ডউইথের কাজটা আসলে কি, বা ব্যান্ডউইথ জিনিসটা কি বুঝাচ্ছে, আসলে ব্যান্ডউইথের কাজটা কি, এটা একটু বোঝা জরুরি। ধরো হচ্ছে যে আমরা যেটা বলি, উম আহ, যেমন হচ্ছে, ধরো আমি তোমার সাথে কথা বলতেছি, অডিও কলে কথা বলা এক জিনিস, ভিডিও কলে কথা বলা এক জিনিস। যেমন তোমার এটা এক্সপিরিয়েন্সটা হওয়ার কথা, যে বাসায় অনেক সময় দেখবা যে নেট থাকে, কিন্তু ওই নেট দিয়ে ধরো তুমি মেসেঞ্জারে চ্যাট করতে পারতেছো, কথা বুঝতেছো? বা ধরো তুমি হ্যাঁ। হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারতেছো, কিন্তু ভিডিও কল দেখবা যে করতে গেলে কি হয়, বাফার হয়, অথবা হচ্ছে তোমার লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়, বা ভিডিওটা ক্লিয়ার থাকে না ওই সাইডে, বুঝতে পারছো? যেমন ওই দিনও আমার মাঝে একদিন হয়েছিল যে আমি ধুমসে চ্যাট করতেছি, প্লাস হচ্ছে তোমার সবই চালাচ্ছি বসে, ইউটিউবও দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নাই, কিন্তু আমার ফ্রেন্ড জার্মানি থাকে, ওকে কল করলাম, ভিডিও কল করলো, ওর ভিডিও ক্লিয়ার আসতেছে না। ভিডিও আসতেছে, একটু ল্যাগ করতেছে, তারপর হচ্ছে ক্লিয়ার না। এই জিনিসটা কেন আসলে? কারণটা হচ্ছে দেখো, সবগুলা কাজের জন্যই, কমিউনিকেশন, এগুলো তো সব কমিউনিকেশন, কমিউনিকেশনের সবগুলো এক একটা কাজের জন্য ব্যান্ড এক এক রকম ব্যান্ডউইথ লাগে। সাধারণত দেখা গেছে যে ভিডিও কলের জন্য ব্যান্ডউইথ বড় লাগে আর কি, বুঝতে পারছো? অডিও কলের জন্য Nice. ব্যান্ডউইথ আর একটু কম লাগে। তো অনেক সময় এই কারণে দেখা যায় কি যে তোমার নেট আছে কিন্তু তুমি অনেক কিছু করতে পারতেছো না, বা করতে গেলে প্রবলেম ফেস করতেছো, এটা হচ্ছে ওর ব্যান্ডউইথটা কম। যেমন ধরো এই যে আমি কিন্তু তোমাদের দেখো সবসময় জুমে সাধারণত ক্লাস নিই, মিটে কিন্তু সাধারণত আমি নিতে চাই না। এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে যে মিটে সুবিধা আরো বেশি, কারণ মিটে 40 মিনিট না, মিটে টানা 1 ঘন্টা ক্লাস নেওয়া যায় উইথাউট ইন্টারাপশন। বাট প্রবলেম ইজ, মিটে তোমার ব্যান্ডউইথ বেশি লাগে কম্পেয়ার টু দা বুঝছি বুঝছি। জুম। সো দেখা গেছে এখন ধরো নেট উইক, ধরো তোমার বা আমার কারো একজনের যদি নেটটা একটু উইক থাকে, দেখা যাবে যে প্রবলেম হবে। ইভেন জুমও কিন্তু প্রবলেম করে, তুমি খেয়াল করে দেখো, জুমেও কিন্তু মাঝে মধ্যে প্রবলেম করে। যদি আমার নেটের প্রবলেম হয় বা তোমাদের, তো আমার নেটের প্রবলেম হইলে তোমরা সব, যাদের ক্লাস নেই তারা সবাই প্রবলেম ফেস করবে। আর যদি কারো ইন্ডিভিজুয়ালি প্রবলেম থাকে, সে প্রবলেম ফেস করবে। এই রকম আর কি, ব্যান্ডউইথ এরকম একটা কনসেপ্ট আর কি। যদি কখনো ওই যে আইসিটি টাইপের জিনিস পড়ো, তোমাদের কি এই ও লেভেল এ লেভেলে কোথাও আইসিটি পার্টটা আছে? আইসিটি, It আইসিটি is মানে like তো computer science. কাইন্ড অফ কম্পিউটার সায়েন্স আর কি, ওই রকম কম্পিউটার সায়েন্স না, আইটি রিলেটেড। আছে। আইটি রিলেটেড, আইটি রিলেটেড কোনো সাবজেক্ট আছে? Uh, not really. আমার মনে হয় নাই, হ্যাঁ আমি হচ্ছে শুনি নাই আর কি। A little. আমাদের যেমন আবার এইচএসসি কারিকুলামে আইসিটি আছে। এটা অবশ্য আমি 2017-এ দিছি, এর 2 বছর আগে থেকে মনে হয় অ্যাড করছিল, এখনো আছে। তো ওইখানে দেখা গেছে যে এরকম এই টাইপের কিছু বেসিক, যেমন ব্যান্ডউইথ, তারপর হচ্ছে যেমন তোমার ইন্টারনেটে কি টাইপের কেবল হয়, ওগুলোর কি এই টাইপের কিছু পড়াশোনা আছে, হালকা সি প্রোগ্রামিং আছে, তারপর হচ্ছে তোমার এক্সেলে কিছু কাজ কাম আছে। এরকম একটা সাবজেক্ট ওরা খুলছে আর কি, এখনো আছে সাবজেক্টটা। তো ওটা সায়েন্স আর কমার্স সবাইকে পড়তে হয়। বাট তোমরা তো সাবজেক্ট চুজ করতে পারো, এই কারণে জিজ্ঞাসা করলাম যে তোমাদের আইটি বা কম্পিউটার রিলেটেড কোনো কোর্স আছে কিনা, বা সাবজেক্ট আছে কিনা। নাই মনে হয় তোমাদের। তোমাদের মেইনলি আহ আহ, এই এটা তুমি তো হচ্ছে ও লেভেলে, ও লেভেলে ধরো তুমি কি কি সাবজেক্ট নিতে পারতা?
মানে ওভারঅল কি কি সাবজেক্ট ছিল তোমার? একটা তো হচ্ছে ফিজিক্স, যেটা আমি পড়াচ্ছি, আরেকটা তো হচ্ছে কেমিস্ট্রি, এটাও তুমি নিছো নাকি? আবার আছে ম্যাথ, এটাও তুমি কেমিস্ট্রি, নিছো। হ্যাঁ, ম্যাথ, তারপর অ্যাডভান্স, অ্যাডভান্স হ্যাঁ। ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ, আচ্ছা অ্যাডভান্স ম্যাথও নিছো। আর বায়োলজি আছে না? বায়োলজি আছে, তারপর ওই দিক থেকে কমার্স সাবজেক্ট থেকে অ্যাকাউন্টিং আছে, বিজনেস আছে, আচ্ছা, এমনি অ্যাকাউন্টিং আর্টস আছে, আছে, বিজনেস আছে, সোশ্যাল আর সায়েন্স। সোশ্যাল সায়েন্স আছে, আর এই কয়টাই তো। আচ্ছা বাংলা তো নিতেই হতো। কয়টা নিতে হয়? ডিপেন্ড করে, যেমন ইউজুয়ালি 7টা 8টা নেয়। চারটা? 8টা ম্যাক্স, 8টা ম্যাক্স। ম্যাক্স 8টা মানে এখানে, মানে তুমি কম বেশিও করতে পারবা? হ্যাঁ হ্যাঁ, আমি যেমন 6টা নিলাম। মিনিমাম কয়টা? 9টা, মিনিমাম 7টা বলে। 6টা 7টা মিনিমাম, 6টা মিনিমাম। আচ্ছা, ও তাহলে তো অনেকগুলো। যেমন তুমি কি নিছো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ, বায়োলজি নিছো, বায়োলজি নেই, এই বায়োলজি। অ্যাকাউন্টিং নিছো? না না, আমি ফিজিক্স আর কেমিস্ট্রি, 6টা, আ- আর বাংলা আছে। আচ্ছা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ, বাংলা, বাংলা, হ্যাঁ। পাঁচটা হচ্ছে, আর ইংলিশ। ইংলিশ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমাদের আলাদা করে ইংলিশ সাবজেক্ট রাখার ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না আর কি। আচ্ছা যাই হোক, তোমরা তো ইংলিশে এমনি পড়ো, তোমাদের ইংলিশে আবার আলাদা করে সাবজেক্ট দিছে, এটা বেশ পেকুলিয়ার। আচ্ছা, আর বাংলা তোমাদের কি পড়ায়? মানে তোমাদের কি আমাদের বাংলা বইটা পড়ো নাকি ডিফারেন্ট কোনো কিছু পড়ো? আমাদের বাংলাটা খুবই লাইট বাংলা, অতটাও পাই না ঠিক মতো। মানে কিরকম, মানে তোমরা কোন বই পড়ো? যেমন আমরা ধরো বাংলায় পড়তাম, আমার মনে আছে যে একটা পড়তাম একটা পড়তাম বেঙ্গলি মেইন বুক, যেখানে হচ্ছে আমরা আমাদের দুইটা সেকশন থাকতো, একটা হচ্ছে গদ্য, আমাদের বই কোনো ফলো করে না। একটা পদ্য। আরেকটা এগুলো আলাদা বই এগুলো থাকতো, ওখানে কিছুটা আমরা ভুল। সহপাঠ নামে একটা বই থাকতো, সহপাঠ বইটাতে আমরা নাটক পড়তাম। আর হচ্ছে তোমার নাটক? হ্যাঁ, একটা ফুল নাটক পড়তাম, আরেকটা হচ্ছে তোমার উপন্যাস পড়তাম। ওইটা একটা আলাদা বই ছিল। মানে নাটক উপন্যাস বলতে কি, মানে লাইক, আচ্ছা গদ্য পদ্য তো বুঝো নাকি? কত কি? স্টোরি, স্টোরি। আচ্ছা, জানি না। আহ গদ্য, গদ্য ইংলিশ তুমি যদি স্টোরি বলো, জিনিসটা পুরোপুরি কারেক্ট না আসলে। স্টোরি বলতে কি বোঝায়? ধরো, যেমন তুমি বাংলায় কোন একটা স্টোরি পড়ছো, আমাকে নাম বলো। আল্লাহ, এগুলো সব ভুলে গেছি। জাস্ট বাংলায় কোন, র্যান্ডম একটা বলো যে আমি বাংলায় এরকম কোনো কোনো এক কালে কোনো কিছু একটা স্টোরি যেটা পড়ে আমাকে, মানে যেটাকে তুমি স্টোরি হিসেবে চিনো, একটা নাম বলো দেখি। নামটা মনে পড়ছে না, বাট স্টোরি একটা ছিল, কুকুরের একটা স্টোরি। আচ্ছা, বলো তো দেখি কি ছিল। ওই যে একটা লোক হচ্ছে কি একটা, লাইক ভ্যাকেশনে গেছিল, হুম ট্রেনের কাছে ওই কুকুরটা পাইছে, এন্ড দেন যেখানে ছিল ফর হুম 2 ডেজ, হুম। ওই কুকুরটা ওনার ফ্রেন্ড ছিল। তারপর আসার সময় আচ্ছা, খুব খারাপ লাগছে হ্যাঁ, বুঝতে পারছি। গল্পটা স্টোরিটার নাম ছিল অতিথি, তাই তো? অতিথি, হ্যাঁ। হ্যাঁ, লিখছিল শরৎচন্দ্র, আল্লাহ, শরৎচন্দ্রের তোমার মনে আছে? না না, শরৎচন্দ্রের নাম মনে হয় এটা। এটা তো অতিথি কে লিখছিল? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই তো ভুলে গেলাম। এটা আমিও পড়ছিলাম এটা। আমাদের টেক্সট বুকে ছিল। খুবই সুন্দর একটা গল্প। আহ হাই হাই, এটা আমি ভুলে গেলাম, অতিথি কে লিখছে। আচ্ছা, শরৎচন্দ্রই মোস্ট প্রবাবলি লিখছে, আমি যদি ভুল না করি। আচ্ছা যাই হোক, তো ওইটা ছিল। আচ্ছা তো হ্যাঁ, এই এই টাইপ গুলা থাকে গদ্যের মধ্যে। তবে এটা তো একটা স্টোরি, মানে এটা তো একটা গল্প, বুঝতে পারছো? বাট হুম এটা হুম। তো আসলে তুমি ওই অর্থে গল্প বলতে পারো না। কেন পারো না আমি তোমাকে বলি একটু। সেটা হইলো, এটা হচ্ছে কিন্তু ওই সে হি ওয়াজ এন রাইট, হি ওয়াজ এ রাইটার। মানে গল্পটা এরকম ছিল, সে একটা জায়গায় হচ্ছে সে ভ্যাকেশনে গেছে, এবং আসলে রাইটাররা কেন ভ্যাকেশনে যায় এটা তো মনে হয় জানো। রাইটাররা হচ্ছে যে ভ্যাকেশনে যায় হচ্ছে আরো বেশি এক্সপ্লোর করার জন্য, so that- এক্সপ্লোর করার জন্য, বা ধরো মানে মেইনলি রাইটাররা যায় হচ্ছে তোমার ভ্যাকেশনে গিয়ে ওরা হচ্ছে বিভিন্ন
মানে ওদের রাইটার্স ব্লক বলে একটা জিনিস আছে, এটার নাম শুনছো? রাইটার্স ব্লক মানে হচ্ছে ধরো যারা ইয়ে করে, যারা লেখালেখি করে, ঠিক আছে, ওদের অনেক সময় কি হয় যে একটা ইয়ে আসে যে ওরা হঠাৎ করে লিখতে পারে না। লিখতে পারে না বলতে মিনস ফিজিক্যালি লিখতে পারে না, ব্যাপারটা এরকম না। মানে হচ্ছে ওদের লেখার যেই হাতটা এটা হঠাৎ করে অফ হয়ে যায়। ধরো ও চাচ্ছে একটা গল্প লিখতে, সেটা সে কোন একটা কারণে লিখতে পারতেছে না। এই ঘটনাটাকে বলে রাইটার্স ব্লক। আবার রিডার্স ব্লকও আছে, যেমন আমি নিজে এখন রিডার্স ব্লকে ভুগতেছি। রিডার্স ব্লক মানে হচ্ছে ধরো যারা নিয়মিত বই টই পড়ে, কথা বুঝতে পারছো? মানে অনেক বই পড়তে পছন্দ করে, এরা হঠাৎ করে ধরো কোনো কোনো কারণে ও বই ধরে শেষ করতে পারতেছে না, বা ও বই ফিজিক্যালি বই পড়তে পারতেছে না, ব্যাপারটা কিন্তু এরকম না, মেন্টালি জিনিসটা, মেন্টালি প্রবলেম, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে তোমার, আচ্ছা আমি ভুল বলছি, এটা রবীন্দ্রনাথের লেখা, হায় হায়, আমি শরৎচন্দ্র বানাই দিচ্ছি। এই যে অতিথি, এটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ওই গল্পটা স্যার, আমি ইয়ে করে ফেলছি। রবীন্দ্রনাথকে তো চেনো নাকি? হ্যাঁ হ্যাঁ। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন। আচ্ছা বাই দা ওয়ে, মানে আমার কাছে আমি জিনিসটা পজিটিভলি নিই, কারণ হচ্ছে যে মানে হচ্ছে বাংলা, সত্যি কথা যেটা যে হ্যাঁ, বাংলা মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমার ঠিক আছে জানা উচিত, কিন্তু আসলে এটার খুব নেসেসিটি এখন নাই। কেন নেসেসিটি নাই আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে তুমি যত হায়ার স্টেজে যাবা, মানে যত হাই লেভেলে তুমি যেতে যাওয়ার যেতে মানে যাইতে ট্রাই করবা বা যাবা, আস্তে আস্তে তোমার বাংলার নেসেসিটি কমে যাবে। একটা পর্যায়ে বাংলা আর লাগবেই না তোমার, বুঝতে পারছো? এবং আসলে আমাদের বাঙালিদের একটা স্বভাব হলো যে নিজেদের জিনিস নিয়ে খুব বেশি হাইপ, ওভার হাইপ করা, ওভার ওভার রেটেড কাজ কাম করা। তো এটাই আসলে হয়, বাংলা নিয়ে যতটা গর্ব বা ইয়ে করে, এটা তো আসলে তেমন সিগনিফিকেন্স নাই, কারণ বাংলা তো পুরা ওয়ার্ল্ডে ওই রকম কোনো রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ না, যেটা ধরো ইউজ না করলেই কি হয়। যেমন ধরো ইউরোপিয়ানরা, জার্মানিতে স্পেসিফিক্যালি, বা আরো এই টাইপের কিছু কান্ট্রি আছে, ওরা কিন্তু ওদের যে ল্যাঙ্গুয়েজটা ওইটাকেই ওরা ওরা সব কাজ ইউজ করে। বরঞ্চ ওদের ওখানে গিয়ে কাজ করতে হলে তোমার জার্মান শেখা লাগবে, ব্যাপারটা এরকম আমার বানায় রাখছে। আমার কাজিন জার্মানি, আমার হুম। চাচু জার্মানি ছিল। তোমার জার্মান শিখা লাগে, কিন্তু ওদের মানে ইংলিশ দিয়ে কাজ চালাতে হ্যাঁ, পারবে না ওখানে বেশি দিন। আর ওরা এমনিতেও মানে ইংলিশ পারলেও বলে না, হ্যাঁ, সো ওদের প্র্যাকটিসটা থাকে না। ওরা এখন ধরো ব্যাপার চিন্তা করে, এখন আমরা যদি বলি, ধরো তুমি আমি বা আমাদের দেশের জনগণ বা গভর্নমেন্ট বললো যে আমরা ইংলিশ পারলেও বলবো না, আমরা বাংলা দিয়ে কাজ চালাবো, করো, এটা কি হবে? এটা আসলে টেকনিক্যালি, এইটা আসলে হ্যাঁ হবে, হবে না যে তা না, কিন্তু এইটার আসলে কি কোনো, এটা কোনো মেক সেন্স করে না। মেক সেন্স করে না কেন, কি কারণ হচ্ছে যে বাংলাদেশ এমন কোনো কান্ট্রি হয়ে যায় নাই যে এইটা করলে হচ্ছে যে মানে অন্যদের খুব একটা লস হবে। কারণ অন্য আমরা বরঞ্চ বাইরে দৌড়ানোর জন্য দৌড়ঝাঁপ করতেছি। টেকনিক্যালি ডাজন্ট মেক সেন্স। এই গর্ব দিয়ে খুব বেশি লাভ হবে না। এটা হচ্ছে ইস্যু আর কি, বা আমরা আমাদের বাংলাটাকে ওই পর্যায়ে নিতে পারি নাই। জার্মানিরা জার্মানটাকে ওই পর্যায়ে নিতে পারছে, বুঝতে পারছো? আমরা বা স্প্যানিশ, ল্যাটিন, এই ভাষাগুলো কিন্তু খুব ইয়ে, ওরা ওরা কিন্তু ইংলিশ মানে পারলেও বলে না, বা ওরা বলতে চায় না, ওরা ওর জিনিসটা অন্যরকম প্রাইড লেভেল আছে, ওরা ওই জিনিসটাকে ওই পর্যায়ে নিতে পারছে, আমরা কিন্তু পারি নাই। আমরা যদি পারতাম, তাহলে দেখতা আমাদের দেশেও মানুষ বাংলা শিখে থাকতে আসতো। টু বি অনেস্ট, যদি আমরা আমাদের দেশকে ওই পর্যায়ে নিতে পারতাম, দেখতো যে জার্মানির মতো এখন যেমন অনেকে জার্মানি শিখে বা হাফ শিখে বা ওইখানে বসে শিখতেছে, আমার ফ্রেন্ড যেমন, তো ওরা কিন্তু ওইখানে শিখে হলেও ওখানে থাকার জন্য বা ওইখানে ইয়ে করার জন্য ওরা করতেছে, বাট আমরা কিন্তু ওই করতে পারি। যদি করতাম তাহলে বাইরের লোকজন বা হোয়াট এভার, যে কোনো দেশ থেকেই লোকজন কিন্তু বাংলা শিখে এসে এখানে ওরকম থাকার মতো ইয়ে থাকতো। তা আমরা আমাদের ইকোনমি বলো বা আমাদের অবস্থা বলো, আমরা তো ওই পর্যায়ে নিতে পারি নাই, বুঝতে পারছো? তো হুদাই আসলে হচ্ছে যে ওই 52 ভাষা আন্দোলনের দোহাই দিয়ে আসলে ওই যেগুলা বলে, আমার কাছে এগুলা খুব বকওয়াজ লাগে আর কি, বুঝতে পারছো? যেমন আমি দেখবো তো, তুমি জিনিসটা খুব রিলেট করতে পারবা, তুমি যদি দেখো, দেখবে যে প্রত্যেক বছর দেখবা 52 ভাষা আন্দোলন আসলেই যে ইংলিশ মিডিয়ামের ছেলেরা বাংলা বলতে পারে না, ওদেরকে বাংলা শিখানো হয় না, ব্লা ব্লা ব্লা, ঠিক আছে, এইরকম হচ্ছে যে তোমার কিছু কথাবার্তা বলে এই সেই। অথচ আমার সাথেই পড়তো এক মেয়ে, ভার্সিটিতে, এখন ইউএসসি তে পিএইচডি করতে চলে গেছে 1 বছর 2 বছর আগে। তো ও, আমি দেখতাম যে ইংলিশ মিডিয়াম থেকেই আসছে,
বুঝতে পারছো? স্কাউট স্কাউট করতো মেয়েটা। ও কিন্তু খুব ভালো বাংলা বলতে পারতো। ঠিক আছে, বাংলা বলতে পারতো, প্লাস ও বাংলার মানে নর্মাল আহ অনেক টার্মও বুঝতো। তো আমার কাছে আমি ওকে ফার্স্টে ইংলিশ মিডিয়াম ভাবিই নাই। পরে দেখলাম যে সে ইংলিশ মিডিয়াম। তো পরে আমি বেশ অবাক হলাম। আমার সাথে ছেলেও একটা ছিল, সেও ওয়ান কাইন্ড অফ এরকম, মানে বেশিরভাগ টার্ম বুঝতো বা বেশিরভাগ ইয়ে বুঝতো, মানে একদম বাঙালি ওয়ান কাইন্ড। বাট এটা সবসময় অনেকে হয় না। আবার আমার সাথে কি ইংলিশ ভার্সন, মানে ইংলিশ মিডিয়াম না কিন্তু ভার্সন, মানে নটরডেমে পড়ছে আমাদের বা নর্মাল স্কুলগুলোতে পড়ছে, সে উল্টা ছিল। সে হচ্ছে ইংলিশ ভালো বুঝতো, বাংলা কম বুঝতো, এরকমও কিন্তু ছিল আর কি। সো এগুলো আসলে প্র্যাকটিসের উপর আমার কাছে যেটা মনে হয়, যে যেটাই হ্যাবিচুয়েটেড ছোটবেলা থেকে ওইভাবে বড় হয়েছে বা কিছু, এবং এটা আমার কাছে অত ম্যাটার করে না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে বাংলার নেসেসিটি তুমি বড় হওয়ার সাথে সাথে কমে যায়। তুমি আমাদের দেশে চাকরি পরীক্ষা হয় সবকিছু ইংলিশে। তো সেইখানে যেই দেশে হচ্ছে যে চাকরি পরীক্ষা ইংলিশে হয় সবকিছু, সেখানে আসলে বাংলাদেশের কথা বলতে গেলাম। যাক, আমরা ব্যান্ডউইথ নিয়ে কথাবার্তা বলতেছিলাম, সেখান থেকে অনেক কথাই চলে গেছিলাম। এইটাই আর কি মেইন কনসেপ্ট অপটিক্যাল ফাইবারের। তা আজকে আমরা আর এখানে কিছু অপারেশন মানে অ্যাপ্লিকেশন আছে, এগুলো একটু পড়ো। অপটিক্যাল ফাইবার মেডিসিন ইউজ করা হয়, এন্ডোস্কোপিতে ব্যবহার করা হয়, বুঝতে পারছো? এন্ডোস্কোপি কখনো করছো? আচ্ছা, এন্ডোস্কোপি কখনো কইরো না, এটা খুব বাজে জিনিস। মুখের ভিতর নল ঢুকায়, এই দেখো, বুঝতে পারছো? ও, না, হ্যাঁ। এই যে মুখের ভিতরে এভাবে নল ঢুকায়, তোমার হচ্ছে যে ইয়ে করে, এই যে পেশেন্টের একটা ব্যথা লাগে ডিভাইস। না? হ্যাঁ, ব্যথা লাগে, কিন্তু কিছু করার নাই। এটা ঢুকায় এবং ভিতরে তোমার যে স্টোমাক, স্টোমাক জনিত প্রবলেমের সাথে এন্ডোস্কোপি করে। এই যে গ্যাস্ট্রিকের সমস্যা হলে, আলসারের সমস্যা হলে মাঝে মধ্যে করে। তো সেখানে যে স্টোম ভিতরে এটা করে। তো এখানে যে এই যে ডিভাইসটা দেয়, এই যে এই ডিভাইসটা দেয়, এটার মধ্যে কিন্তু হচ্ছে এটা কিন্তু অপটিক্যাল ফাইবারের হয় আর কি। তো তোমার দেখা গেছে যে কি, এখান থেকে লাইট পাঠালে ওই যে রিফ্লেক্ট ব্যাক করে যখন আসে, ওইটার ইমেজটা ক্রিয়েট করে, বুঝতে পারছো? এরকম আরো কিছু আছে আর কি। সিটি স্ক্যানার ইমেজ, সিটি স্ক্যান করছো কখনো? আমি সিটি স্ক্যান করছিলাম একবার। তো সিটি স্ক্যানে তোমার হচ্ছে যে এরকমই করে, যে ইমেজ পাঠায়, ইমেজ দিয়ে সে কাজটা করে। সিটি স্ক্যানের সমস্যা নাই, কিন্তু এন্ডোস্কোপি খুব বাজে জিনিস আর কি। অনেক বড় একটা নল একদম পেট পর্যন্ত ঢুকায় দেয় মুখ দিয়ে। ও, আচ্ছা। হুম। এটা খুবই ইয়ে। আচ্ছা, তো এই আর কি, এগুলো একটু অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। লেন্স একটু চলে যাই। তো লেন্স হচ্ছে একটা ডিভাইস মিররের মতোই, এবং লেন্স আসলে যে ইনসিডেন্টটা ঘটে লাইটের, সেটা হচ্ছে তোমার রিফ্র্যাকশন। ঠিক আছে? তো বিভিন্ন টাইপের লেন্স হয়, অনেক রকম হয়। এখন তুই বলতে পারো যে লেন্স কোথায় কিভাবে ইউজ করে আর কি। একটা লেন্স হচ্ছে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের যেই চশমা। তুমি তো মনে হয় চশমা পরো না। তো আমি পড়ি। চশমা ও আচ্ছা, তুমি চশমা পরো, আমি জানতাম না। আচ্ছা, তো তুমি যদি চশমা পরো তাহলে হচ্ছে যে তোমার চশমাটা কিন্তু ওয়ান কাইন্ড অফ লেন্স। ঠিক আছে? তো এরকম আর কি। বা তোমার হচ্ছে যে টেলিস্কোপে লেন্স থাকে। ঠিক আছে, টেলিস্কোপের মধ্যেও লেন্স থাকে। আর অনেক জায়গাতেই লেন্স থাকে। যেমন তুমি যদি বায়োলজি পড়তা, বায়োলজির ওই যে এক্সপেরিমেন্টাল কিছু এরকম থাকে না, ওই যে কি জানি করে, আমি নিজেও বুঝছো বায়োলজি থেকে অনেক দূরে। ওই যে তোমার ওই যে কি জানি বলে, বিভিন্ন জিনিস কেটে ওই যে মাইক্রোস্কোপ দিয়ে দেখে। তো তখন হচ্ছে তোমার ওই যে যেই স্লাইডটার উপর রাখে, ওইটা ওয়ান কাইন্ড অফ লেন্স। এরকম আরো কিছু আছে আর কি। আমি অনেকদিন আগে করছি, আমি তো ভালো বলতে পারবো না, মনে নাই। তো লেন্সকে আমরা সাধারণত দুইটা পার্টে ডিভাইড করি। একটাকে আমরা বলি কনভার্জিং লেন্স, আরেকটাকে আমরা বলি ডাইভার্জিং লেন্স। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো কনভার্জিং লেন্স আর ডাইভার্জিং লেন্স বলতে আসলে বোঝায়টা কি? বোঝায় হচ্ছে যেটা, সেটা হইলো কনভার্জিং লেন্স মানে হচ্ছে, ধরো আমি একটু তোমাকে ড্র করে দেখাই। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এইটা, না সরি, এটা হচ্ছে তোমার একটা কনভার্জিং লেন্স। কনভার্জিং লেন্স মানে হচ্ছে এখানে যখন লাইট রে আসবে, ধরো এখানে একটা লাইট রে আসলো, বুঝতে পারছো? এখানে হ্যাঁ, একটা লাইট রে আসলো। তো লাইট রেটা এরপর ধরো, মানে একটু পরে নিয়মটা পড়বা আর কি, এখানে ফোকাস নামে একটা জিনিস থাকে। তো হ্যাঁ, এই ফোকাস দিয়ে লাইটটা যাবে আর কি, প্যারালালি আসলে ফোকাস দিয়ে যাবে। অথবা তোমার যদি কি বলে, তোমার হচ্ছে যে এখানে সেন্টার বলে একটা জিনিস থাকে, এটাকে বলে সেন্টার। সেন্টার দিয়ে যদি হ্যাঁ, আসে, সেন্টার ফোকাল দিয়ে পয়েন্ট। এভাবে যাবে। তো তারপর হচ্ছে তুমি যদি অবজেক্ট এইটা হয়, তাহলে হচ্ছে এখানে মিরর এইটা পাবা, এরকম কিছু। মানে মেইন কথা হচ্ছে এরা একটা পয়েন্টে রিফ্লেকশনের পর একটা পয়েন্টে এরা কনভার্জ হবে। তো এই কারণে কনভার্জ এক্স্যাক্টলি মানে কি ভাইয়া, কনভার্জ? কনভার্জ মানে হচ্ছে কোনো একটা পয়েন্টে দিকে যাচ্ছে। যেমন ধরো আমি তোমাকে একটা ছবি একটা ফিগার ড্র করে দেখাই। ধরো আমি তোমাকে বললাম যে এরকম, যে ধরো চারিদিক থেকে রে আসতেছে, রে এসে একটা পয়েন্টে মিট করতেছে।
বুঝতে পারছো? এইটাকে বলবো কনভার্জিং রে। এরা এরা সবাই একটা পয়েন্টে, বিভিন্ন ডিরেকশন থেকে এসে একটা পয়েন্টে এরা কি হচ্ছে, মিট করতেছে, বুঝতে পারতেছো? আর যদি কোনো একটা পয়েন্ট থেকে চারিদিকে স্প্রিড করে যায়, তবে এইটাকে আমরা ডাইভার্জ বলি। এইটাকে বলে, এই রকম ইনসিডেন্টকে বলে হচ্ছে কনভার্জ, এইরকম ঘটনাকে বলে ডাইভার্জ। বুঝতে পারছো? এটার এই দুটো খুব কঠিন বাংলা আছে, ওটা আমি বললাম না। কনভার্জের বাংলা হচ্ছে অভিসারী, আর ডাইভার্জের বাংলা হচ্ছে অপসারী। যাই হোক, ওটা আরো কঠিন। বাট যাক, তোমার বাংলা দরকার নাই, বা এমনিও আমরা এগুলা বাংলা আমরা পড়িও না। যাক, বুঝতে পারছো ব্যাপারটা? কনভার্জ, ডাইভার্জ। হ্যাঁ। আচ্ছা, তো এগুলোই এখানে লেখছে আর কি। অর্থাৎ তোমার কনভার্জিং লেন্স ভাবে হবে, আর এই ডাইভার্জিং লেন্সে কি হয় সেটা একটু বলি। এই যে ধরো ডাইভার্জিং লেন্সে যেটা হয়, যে ধরো তোমার একটা লাইট রে আসতেছে, ধরো ওইটা তো কিন্তু একটা সেন্টারের মতো আছে, বুঝতে পারতেছো? এই যে এটা হচ্ছে সেন্টার। হ্যাঁ। তো তখন যেটা হয় যে ধরো এইটা ধরো হচ্ছে ফোকাস। তো যখন ধরো এখানে লাইট আসলো, প্যারালালি হইলে কোন দিক দিয়ে যাবে, ফোকাস, কিন্তু এখন আসলে কি, এই দিকে যাবে না, এখন হচ্ছে এই পয়েন্ট থেকে কনভার্জ হবে, মানে এইভাবে যাবে। তো সিমিলারলি ধরো মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। এইরকম ভাবে ঘটনাটা ঘটবে, মানে কোন একটা পয়েন্টেও থেকে আসতেছে। ইট সিমস লাইক দ্যাট দ্য অল লাইনস আর কামিং ফ্রম এ পয়েন্ট। আচ্ছা, আমরা সামনে একটু ড্র করলে এগুলো আমরা একটু বুঝবো আর কি। এখানে আসলে ওরা এরকম হবে না যে রিফ্লেকশন করার পর কনভার্জের মতো কোন একটা পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করবে, নো, এরকম ঘটনা ঘটবে না। বাট কোন একটা পয়েন্ট থেকে মানে আসতেছে, এরকম মনে হবে। সিমস, ইট অ্যাপিয়ার্স লাইক দ্যাট। ওকে। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা একটু সামনে জিনিসগুলো দেখি, তাহলে একটু ক্লিয়ার হবে আর কি। তো কনভার্জিং লেন্স গুলো সাধারণত এরকম ফ্যাটার হয় মিডলের দিকে। বিভিন্ন টাইপের কনভার্জিং লেন্স হয়, যেরকম 3 রকম কনভার্জিং লেন্স হয় আর কি। আর ডাইভার্জিং লেন্স গুলা এই যে মাঝের পার্টটা থিনার হয়, বুঝতে পারছো? এরকম আমরা মেইনলি আসলে মনে হয় তোমাদের এই ক্লাসে আসলে এই এই টাইপের কনভার্জিং লেন্স আর এই টাইপের ডাইভার্জিং লেন্স নিয়ে পড়াশোনা করব। আদার টাইপস গুলো মনে হয় না আমাদের আছে আর কি, বুঝতে পারছো? এবং তুমি যদি এখানে রিডিং পড়ো, তাও তুমি দেখতে পারবা আমি যে কথাটা বলছি মোটামুটি সেটাই এখানে লিখছে, যে কনভার্জিং মিন্স ব্রিঙ্গিং টুগেদার, ওকে, অ্যান্ড ডাইভার্জিং মিন্স তো জানোই, স্প্লিট করে যাওয়া। বুঝা গেছে? আর কি? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখন কিছু তোমার হচ্ছে, আচ্ছা আমি মনে হয় এই ছবিগুলা একটু পরেই দেখাতাম, তো চলে আসছে অলরেডি। তো আমরা একটু দেখি এখানে, ঠিক আছে, জিনিসগুলা। এখানে মনে রাখবা যে কিছু পয়েন্ট আমাদের আছে। একটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, যে আমি যে বারবার ড্র করতেছিলাম না মাঝে একটা লাইন, এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। প্রিন্সিপাল এই যে, এক্সিস। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে যে ফোকাস বলে একটা পয়েন্ট থাকে, বুঝতে পারছো? ফোকাস। ফোকাস। হ্যাঁ। আর আসলে বলতে পারো প্রিন্সিপাল এক্সিস, আর এইখানে ভিতরে এই লাইনটার এতে যে ইন্টারসেকশন, এটাকে বলে সেন্টার। ওকে। সেন্টার। আচ্ছা, সো মোটামুটি এই জিনিসগুলোই আর কি। সো এখানে কিছু রুলস আছে, রুলস গুলো আমরা এখন পড়বো। আহ তাহলে আমরা মোটামুটি বুঝে যাব। আরো কিছু কথা আছে এখানে। তো নর্মালি হচ্ছে আমরা ফোকাল লেন্থ বলতে আসলে যেটা বুঝি, যে ধরো এ- এইটা তো আমাদের সেন্টার, এটা তো আমাদের সেন্টার। তো সেন্টার থেকে প্রিন্সিপাল ফোকাস পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে আমরা বলি ফোকাল ডিস্টেন্স। এটাকে আমরা ওকে। বলি ফোকাল লেন্থ বা ফোকাল ডিস্টেন্স, ফোকাস লেন্থও বলে আর কি, ফোকাস লেন্থও বলে। তো এই একই কনসেপ্ট আর কি। সো কনফিউশন আছে কোনো? না। আচ্ছা, এই জিনিসগুলোই এখানে বলা আছে আর কি। আচ্ছা, সো এখানে রুলসটা খুব সিম্পল। যদি তোমার এরকম হয় যে তোমার লাইট রে যদি প্রিন্সিপাল এক্সিস এর প্যারালালে আসে, তাহলে ফোকাস দিয়ে যাবে। আর যদি সেন্টার দিয়ে আসে, তাহলে ওই বরাবর সোজা চলে যাবে। বুঝতে পারছো? এটা আমি ছবি এঁকেও মাত্র দেখাইছিলাম। ঠিক আছে, যেমন এইখানে দেখো, দেখতে পাচ্ছ? তো এই ফার্স্ট ছবিটা দেখো, এটা একটা কনভার্জ লেন্স। কনভার্জিং লেন্সে কি হচ্ছে, প্যারালালি লাইট রে গুলো আসতেছে,
আসার পর সবগুলা কোন দিক দিয়ে যাচ্ছে বলো তো? ফোকাস দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো এইটা আর পাশেরটা দুটাই কিন্তু তোমার শ্যাটার লেন্স, বা দুটাই বলতে পারো তোমার হচ্ছে তোমার কনভার্জিং লেন্স। বাট ডিফারেন্সটা হচ্ছে রাইট সাইডেরটা যেটা, এইটা যেটা, এটা হচ্ছে কম্পারেটিভলি আরেকটু থিন। কথা বুঝতে পারছো? এটা যে যেমন আমি তোমাকে একটু ড্র করে দেখাই, এটা যে যে যতটুকু থিক, এটা কিন্তু তার চেয়ে লেস। বুঝতে পারছো? তো এটার এক্সাম এবং এর দেখানোর মাধ্যমে যেটা বোঝানোর ট্রাই করছে যে তোমার থিনার লেন্সটা অত পাওয়ারফুল হবে না, কারণ এখানে দেখো অত বেশি বেন্ডিং হবে না। বুঝতে পারছো? এটাই বোঝানোর ট্রাই করছে আর কি। যে এবং এটার ফোকাল লেন্থটা কত হবে? বেশি হবে দেখো। এর ফোকাল লেন্থ বড় না এরটা বড়? এরটা বড় কিন্তু। ওইটা বড়, হ্যাঁ। আচ্ছা, এখন আবার একটু আরেকটা সম্পর্ক আছে, কোন লেন্সের পাওয়ারকে আমরা 1/f দিয়ে বলি। এই যে আমরা চোখের পাওয়ার বলি না, বা আমাদের চশমার পাওয়ার বলি না, সেটাকে এভাবেই ক্যালকুলেশন হ্যাঁ। করে 1/f। মানে ফোকাল লেন্থ সাপোজ ধরো হচ্ছে তোমার, ধরো এইটার ফোকাল লেন্থ হচ্ছে 0.1 মিটার সাপোজ। আচ্ছা, না 0.1 মিটার বললে একটু বেশি হয়ে যায়, ধরো বললাম এটা 0.05। ঠিক আছে? আর এটা ধরো 0.1। তাহলে এটার পাওয়ার কত? এটার পাওয়ার হচ্ছে 1/0.05। তার মানে কি বলতো? 500। আচ্ছা, বুঝতে পারছো? আর এটার কত হবে? 1/0.1 মানে 10। তার মানে কি, যার ফোকাল লেন্থ কম তার পাওয়ার বেশি, যার ফোকাল লেন্থ বেশি তার পাওয়ার কম। এবার বুঝতে পারছো? হ্যালো? হ্যালো আনিকা, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি বলেছি। আচ্ছা, হ্যালো। জি ভাইয়া, আমি বলছি একটু বুঝতে পেরেছি। এই পাওয়ারের ব্যাপারটা বুঝছো? ফোকাল লেন্থের সাথে পাওয়ারের রিলেশনটা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানে বলা আছে, কিন্তু যদি প্যারালালি আসে তাহলে ফোকাস দিয়ে যাবে, আর যদি সেন্টার দিয়ে আসে তাহলে ডিরেক্ট পাস করে যাবে। আমরা এই রুলসটা মেনে আসলে তোমার ইমেজ গুলা ফর্ম করব বা দেখবো আর কি। সো যাক, এখানে কিছু ছবি টবি দেওয়া আছে, এগুলো আমারও তো দেখানো কিছু নাই। তো আমরা হচ্ছে এখন লেন্সের জন্য একটু ড্র করা শিখবো। বুঝতে পারছো? আচ্ছা, আমি তো এই সাইড থেকে ড্র করতে পারবো না, তো তুমি কিন্তু একটু ড্র করে করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি জাস্ট মুখে বুঝাই দিচ্ছি, কারণ মানে হ্যাঁ, এবার আমি হাতে আঁকলে সেটা আসলে খুব প্রিসাইজ হবে না। আর তোমাকে কিন্তু একদম স্কেল পেন্সিল দিয়ে খুব প্রিসাইজলি ড্র করতে হবে পরীক্ষার জন্য। বুঝতে পারছো? সো তুমি কিন্তু ওই সাইডে একটু প্র্যাকটিস করো, আমি রুলসটা বুঝাই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটার আমরা জন্য। একটা প্র্যাকটিস করি, একটা প্র্যাকটিস করলেই মোটামুটি আমাদের সবগুলা বোঝা হয়ে যায়। এখানে বলছে ড্র এ রে ডায়াগ্রাম টু ফাইন্ড দ্য ইমেজ formed by a 3 centimeter tall object placed 12 centimeter from a converging lens which has a focal length of 5 centimeter। তার মানে হচ্ছে, মানে তুমি এমন একটা লেন্সের জন্য ডায়াগ্রাম ড্র করবা যেখানে তুমি যার ইমেজটা ড্র করতে চাচ্ছ সে হচ্ছে 3 সেন্টিমিটার টল, এবং কনভার্জিং লেন্স থেকে কতটুকু দূরে? 12 সেন্টিমিটার দূরে। আর ফোকাল লেন্থটা কত? ফোকাল লেন্থটা হচ্ছে 5। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আমি তোমাকে তোমার টপিকের বাইরে একটা ফর্মুলা পড়াই, আমি জানি না এটা তোমার আছে কিনা। 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f, এটা আছে তোমার এই চ্যাপ্টারে? না থাকার চান্স বেশি। না না ইউ না, হচ্ছে, আমি লিখে নিই। ইউ হচ্ছে তোমার ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম লেন্স, মানে লেন্স থেকে অবজেক্টটা কতটুকু ডিস্টেন্স দূরে আছে সেটা। ভি হচ্ছে তোমার ডিস্টেন্স অফ অবজেক্ট, ডিস্টেন্স অফ অবজেক্ট, ডিস্টেন্স অফ ইমেজ, সরি অবজেক্ট না, ইমেজ ফ্রম লেন্স। বুঝতে পারছো? আর এফ হচ্ছে ফোকাস লেন্থ। এই রিলেশনটা অলওয়েজ মেনটেন করবে। ক্লিয়ার? সো তাহলে দেখো এখানে তোমার ইউ কি বলো তো? 12 সেন্টিমিটার। 12। আর এফ হচ্ছে 5। তার মানে হচ্ছে 1/12, 1/v, 1/5। তাহলে তোমার ভি কতটুকু ডিস্টেন্স দূরে, এটা বের করতে পারবে না? হ্যাঁ, তারপর তো সাবজেক্ট করে বের করতে পারবো। 1/5 মাইনাস 1/12, 12 মাইনাস 5, 7/16। তার মানে ভি হচ্ছে, এটা হচ্ছে 1/v, তাহলে ভি হচ্ছে তোমার 60/7। তো ক্যালকুলেশন করে দেখো কত আসে, মানে
আহ 7 8 56 মানে 8 পয়েন্ট সামথিং হবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা জাস্ট দেখাইলাম আর কি, মানে এটা তোমার তোমার আসলে তুমি যে ইমেজটা এখানে বানাবা সেটা কারেক্ট হচ্ছে কিনা এই ডিস্টেন্সটা মেপেও কিন্তু কি হবে, বোঝা হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আমরা এবার ছবিতে একটু চলে যাই। তা প্রথমে কি করব আমরা, বলো তো আমাদের স্টেপ ওয়ানটা কি হবে? যে আমরা একটা লেন্স ড্র করে একটা একদম মিডল দিয়ে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করব, তাই না? এটাকে আমরা কি বলি? কোনটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস? ইয়েস। আমরা একটা লেন্স ড্র ড্র করে একদম মিডল দিয়ে আমরা একটা হরিজন্টাল লাইন প্লট করব বা ড্র করব, টানবো, সেইটার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? তারপর দেখো যে এরপর আমরা এই যে এটা এটা এটাকে আমরা বলবো সেন্টার, তাই না? এই সেন্টার থেকে আমরা কতটুকু দূরে অবজেক্ট ড্র করব? 12 সেন্টিমিটার দূরে, তাই না? এতটুকু দূরে তুমি হচ্ছে যে একটা কত টল ছিল, 3 সেন্টিমিটার ছিল টল। 3 সেন্টিমিটারের একটা অবজেক্ট আমি এখানে ড্র করলাম, বুঝা গেছে? আচ্ছা, আর আমি ফোকাস, ফোকাস কিন্তু দুই সাইডেই হয়। এই যে এই সাইডেও একটা ফোকাস হবে, এই সাইডেও একটা ফোকাস হবে, দুইটা ফোকাস হয়। সো এইটুকু ফোকাসের ডিস্টেন্স কত? এইটুকু ফোকাসের ডিস্টেন্স কত? এইটুকু ফোকাসের একটা ডিস্টেন্স হচ্ছে, বক্স একটা বক্স হচ্ছে কত করে? 4 তোমাকে 4 তোমার এই যে তোমাকে যদি বলি, আমাদের ইয়েতে দেওয়া ছিল 5, তাই না? 5 ছিল না ফোকাস আমাদের কোশ্চেনে? 5 হ্যাঁ। তো। তাহলে তুমি দেখো এখান থেকে একটু দেখো, তাহলে বুঝবে। এটা কিন্তু ধরো একটা সেন্টার, এখান থেকে হচ্ছে দেখো 1 2 3 4 5। ক্লিয়ার? 1 2 3 4 5। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এইটুকু পর্যন্ত করলা, এরপর কি করবা বলো তো দেখে। এরপর তুমি যেই অবজেক্টটার ইমেজ বানাতে চাও, ওই যে আমরা সবসময় বলি না ইমেজ বানানোর সময় কি দেখবা, হেড আর টেল। আগের দিনও কিন্তু বলছিলাম হেড আর টেল। ওর হেড কে? এইটা। ওর টেল কে? এইটা। এটা মাথা, এটা লেজ। তো মাথা থেকে একটা লাইন বের করবা, প্যারালালি নিবা। কোন দিক দিয়ে যাবে? বুঝা গেছে? এখান থেকে একটা অ্যারো দিবা, এখান থেকে একটা অ্যারো দিবা। ক্লিয়ার? আমি হাতে আঁকতেছি তো, খুব জি। পারফেক্ট হবে না। হ্যাঁ। আচ্ছা, তো এইটা আমরা একটু দেখি এখন। এই যে আবার এই দিক দিয়ে যদি টানো এই বরাবর চলে যাবে, এটাও ট্রু। তো দুইটা রে তুমি টানতে পারো। তাহলে এই দুটা রে পরবর্তীতে কি করবে, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে না? বুঝছো এটা? হ্যাঁ, তার মানে ফার্স্টে তুমি বুঝেছি প্যারালালি বুঝেছি। একটা টানবা। আরে আমি তো এটা সামনে দেখাতে পারলে অনেক ভালো হইতো। এদিক দিয়ে যাবে, আর সেন্টার দিয়ে আসলে এদিক দিয়ে যাবে। তাহলে এই দুইটা কি এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে না? তাহলে আমাকে বলো তো, এটা যদি এটা এই আচ্ছা। মাথাটাকে হ্যাঁ আমি হ্যাঁ, যদি বলি বুঝেছি। এ, আর টেইলটাকে আমি বলি হচ্ছে, লেজটাকে আমি যদি বলি বি, তাহলে এখানে তো দুইটা লাইনই, রে 1 রে 2 দুটাই আসছে কোত্থেকে, এ থেকে। তাহলে এই পয়েন্টটা আমি যে অনেক ইয়ে করে রাখলাম, এটা কি এই এ, এ পয়েন্টটার ইমেজ না? তাই এটাকে বললাম এ প্রাইম। বুঝা গেছে? তাহলে তুমি কিন্তু অবজেক্টটার মাথার বা হেডের তুমি ইমেজ পেয়ে গেছো। তাহলে এখন জাস্ট সিম্পল, তুমি এখান থেকে এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো, কারণ এখানেও তো এটা কি আছে, সোজাই আছে একদম, তাই না? তাই তুমি যদি এইখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এই পয়েন্টটা যেটা হবে এটা হচ্ছে এই বি পয়েন্টের ইমেজ। তার মানে এ বি এর ইমেজ হচ্ছে এ প্রাইম বি প্রাইম। ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু। তাহলে আমাকে এবারে কিছু আমরা কনক্লুশন আসবো, তাহলে পারবা না এরকম একটা ড্র করতে হ্যাঁ ইমেজ যদি? এরকম, হ্যাঁ। বাসায় কিন্তু এটা শোনো, আমি করতে কিন্তু পারবো। অনলাইনে পড়াচ্ছি, so আমি এখান থেকে এটা ইয়ে করতে পারবো না। তুমি কিন্তু বাসায় ইয়ে করবা, এটা কিন্তু পুরাটা হাতে ড্র করবা, কারণ ড্র না করলে কিন্তু পারবা না, আমি বারবার বলতেছি। বুঝছো? এবং পরীক্ষায় কিন্তু আসবে এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ নাই ওই রকম, এইগুলাই ড্র করতে দিবে। আচ্ছা, আমাকে একটু বলো দেখি, এই যে আমি যে একটা ইমেজ পাইলাম, ইমেজটার ক্যারেক্টারিস্টিক্স কি? এই ইমেজটা কিন্তু
তোমার হচ্ছে যে ইনভার্স হচ্ছে, খেয়াল করে দেখছো? এখানে ছিল এরকম, এখানে হয়েছে ইনভার্স এরকম। উল্টায় যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ রাইট, তাহলে এখানকার আমার ইমেজটা পাচ্ছে কি ইনভার্স। আরেকটা হচ্ছে যে ইমেজটা কি মেইন অবজেক্ট হচ্ছে ছোট না বড়, এখানে কিন্তু ছোট হয়েছে, স্মল হচ্ছে কিন্তু। এখন বলতে পারো কি তাহলে কি কনভার্জিং লেন্স মানে ছোট হবে? আসলে ব্যাপারটা এরকম না। যদি ফোকাসের বাইরে থাকে, মানে এই ফোকাসের এই সাইডে থাকে, তাহলে আমরা বলি যে ইমেজটা রিয়েল অবজেক্ট হচ্ছে কি হয়, স্মল হয়। আর যদি তুমি এই দিকে বসাও ইমেজটাকে, মানে ফোকাসের সেন্টারের মাঝামাঝি জায়গায়, তাহলে ফোকাসে বসালে একদম ইকুয়াল হবে। ফোকাসে বসাইলে তুমি যে ইমেজটা পাবা সেটা এই ফোকাসে পাবা এবং ইকুয়াল পাবা। কিন্তু ফোকাস থেকে যত ভিতরে যাবা আস্তে আস্তে তুমি কি পাবা, আস্তে আস্তে তুমি ম্যাগনিফাইং ইমেজ পাইতে থাকবা। বুঝতে পারছো? তো এগুলা তোমাদের আছে কিনা আমি জানি না, এগুলা মনে হয় তোমাদের নাই। তো জাস্ট বুঝাইলাম আর কি। এগুলার আমার কাছে যেটা আছে ওটা হচ্ছে মনে হয় বাংলা মিডিয়ামের ডকুমেন্ট, বুঝতে পারছো? ওইখানে খুব সুন্দর করে এই থিওরি গুলা দেওয়া আছে। তো তুমি তো বাংলা বুঝবা না, আদারওয়াইজ আমি দিতাম ওইটা। ঠিক আছে? এমনি বললো না। আচ্ছা, হ্যাঁ, বুঝবা ট্রু। না তুমি, তুমি তো মানে তুমি যে অভিসারী অপসারী দেখো তাইলে তো অক্কা পাবা, বলবা যে এইগুলা কি বলতেছে এখানে। তো এই ওয়ার্ড জিনিসগুলো তো ফার্স্ট টাইম শুনলাম। হ্যাঁ, আসলে হ্যাবিচুয়েটেড না তো তুমি, বুঝতে পারছো? So, এই কারণে আমি, বাট আমাদের কেন জানি না আমাদের লাইটের জিনিসগুলো আমাদের বাংলা বইতে খুব সুন্দর করে দেওয়া থাকতো কম্পেয়ার টু ইংলিশ বই। ঠিক আছে, এটা আমি নিজেও পড়ার সময় খেয়াল করছি, মানে আদার জিনিসগুলা গুড, বাট কেন জানি লাইটের ব্যাপারগুলো আমাদের বাংলা মিডিয়ামের বইগুলা খুবই ভালো ছিল। এই কারণে আমি বই পড়ি সব বুঝতাম, বাট অন্য টপিক গুলো অতটা মানে যতটা না ভালো ছিল, লাইটটা বেশি ভালো ছিল। এমনিও আমাদের ওল্ড কারিকুলামের বই খুবই ভালো ছিল। এটা 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 মানতে বাধ্য আমার ধারণা সবাই, যে আমাদের ওল্ড কারিকুলামের বইগুলা মানে বেশ ভালো ছিল বাংলা মিডিয়ামের। এই যাই না এই গভর্নমেন্ট তো দেখলাম বললো যে আবার 2012-এ ব্যাক করবে। ইটস ভেরি গুড যদি করতে পারে, কারণ হচ্ছে যে আমাদের 2012-এর সময়কার বা তারও আগের বইগুলা খুবই ভালো ছিল। এই বাজে করে ফেলছে পরের কারিকুলামে এসে আর কি। বাজে মানে একদম যাচ্ছে তাই জঘন্য আর কি। আচ্ছা, তো এটাই আমরা তাহলে দেখলাম যে আমরা আসলে একটা ইনভার্টেড ডিমিনিশড, ছোট হয়ে যাচ্ছে এটাকে আমরা কি বলি, ডিমিনিশড। এবং রিয়েল পাচ্ছি, রিয়েল কেন পাচ্ছি বলতো? কারণ আসলেই কিন্তু পয়েন্ট গুলো ইন্টারসেক্ট করতেছে, তাই না? ওকে, তা আমরা কি কি ধরনের ইমেজ পাচ্ছি, ইনভার্টেড পাচ্ছি, ডিমিনিশড পাচ্ছি, রিয়েল পাচ্ছি। এখন বাকিটা তো জানোই, ইট ডিপেন্ডস অন দ্য পজিশন অফ অবজেক্ট, রাইট? সো সেটার উপর ভিত্তি করে চেঞ্জ। ক্লিয়ার? কোন পজিশন থাকলে কি হবে, ক্লিয়ার। এরকম 6-7টা পজিশন দিয়ে আমাদের বইতে আলাদা করে দেওয়া আছে আর কি, আগের বইগুলো তো আমার কাছে পিডিএফ আছে মনে হয়। তো ওখান থেকে এই ব্যাপারটা। তো যাই হোক, আচ্ছা এগুলা পড়বা নিজে, এগুলা তো আর আমার পড়ানো কিছু নাই। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি করি বলো? ছোট জিনিস বড় করে দেখি নাকি, ম্যাগনিফাই করে দেখি, তাই না? এটা বা যদি ইয়ের অ্যাস্ট্রোনো ও এই যে অ্যাস্ট্রোলজি, যারা জ্যোতিষ বিদ্যা নিয়ে কাজ করে, চিনো? কি বিদ্যান? আচ্ছা, এটা বাংলা বললে জীবনও বুঝবা না। অ্যাস্ট্রোলজি বুঝো? অ্যাস্ট্রোলজি দুইটা টার্ম আছে কিন্তু, হ্যাঁ, এটা। একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি আর একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। দুটার মধ্যে ডিফারেন্স জানো? না। আচ্ছা তাহলে তো আবার জিনিসটা বুঝবা না আর কি। মানে যারা মানুষের ওই যে ভাগ্য গুনে আর কি, বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখে ফিউচার বলার ট্রাই করে, দেখো নাই এদেরকে?